FM wanted by Yardel চলছে 94.4 FM। আমি মোজাম্মেল যশোরী যুক্ত আছি কুমিল্লা থেকে, আর আমার সাথে আছে আরজে আকাশ ভাই। তো আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম এক ভূতের গল্প নিয়ে। অনেক দিন আগের কথা। তার নাম ছিল রবিউল আউয়াল, যিনি কিনা গ্রামের মধ্যে অনেকটাই নামি দামি অনেকটাই মানুষ ছিলেন এবং অনেকটাই পাওয়ারফুল মানুষ ছিলেন। বলতে গেলে ওই গ্রামের প্রত্যেকটা মানুষ তাকে অনেকটাই সম্মান করত। তো রবিউল আউয়াল হঠাৎ করে একদিন রাত বাজে প্রায় 12টা অতিক্রম করে, যখন তিনি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন, 12টা অতিক্রম করে এমনটা হবে। তো যেতে যেতে সামনে ছিল এক আম বাগানের পাশে ছিল একটি কবর। সেই কবরটা নাকি ছিল তার এক আত্মীয়তার মধ্যেই দাদা সম্পর্কের। তো যাই হোক, সেই কবরের পাশ দিয়ে সে হাঁটে হেঁটে যাচ্ছিলেন এবং তার শরীরে ছিল কিন্তু প্রচন্ড পরিমাণ শক্তি। সে কখনো কোনো কিছুতেই ভয়ভীত ছিল না এবং সে কোনো কিছুতেই ভয় করত না। তো ওই দিন রাস্তা দিয়ে যখন তিনি যাচ্ছেন হেঁটে হেঁটে কবরের পাশ দিয়ে, ঠিক তখনই দেখতে পায় ওই আম গাছের নিচে কবরের পাশে বসে যেন কেউ যেন কান্না করছে। আর যেন চিৎকার চেঁচামেচি শুনতে লাগলো, বাচ্চা বাচ্চা শব্দ এরকমটা। একটা মানুষ যখন কোনো বাড়িতে মারা যায়, যখন তার সন্তান তার মাকে বা তার বাবাকে দেখে যেরকম করে কান্না করে বাচ্চারা, ঠিক তেমনি কবরের পাশে যেন ওই রকম শব্দ আসছে চিৎকারের। তো তখন রবিউল আউয়াল হঠাৎ করে ভাবলেন, এত রাতে এই কবরের পাশে কিসের আওয়াজ, কিসের কান্না? তো রবিউল আউয়াল মনে মনে হয়তো ভাবলেন, হয়তো কোনো বাচ্চা এখানে কেউ রেখে ফেলে দিয়ে গেছে। তো যাই হোক, আমি পাশে গিয়ে দেখি কিসের শব্দ, কিসের আওয়াজ আর কে সে। রাত প্রায় 12টা অতিক্রম করে অনেক গভীর নির্জন জায়গা সেখানে। তো রবিউল আউয়াল সেই কবরের পাশে গিয়ে দেখেন সাদা কাপড় পরানো, কাপড়ে মোছানো এক বাচ্চা বসে বসে সেখানে চিৎকার করতে লাগলো, মা মা এরকম করে। তো রবিউল আউয়ালের মনে খুব মায়া জমে গেল, এত ছোট্ট একটি বাচ্চা এই জায়গায় কে রেখে দিয়ে গেছে। তো রবিউল আউয়াল ওই সময় বাচ্চাটাকে দেখার জন্য বা ধরার জন্য বা কার বাচ্চা সেটা জানার জন্য তার পাশে যায় এবং তাকে স্পর্শ করার জন্য তার সামনে যায়। তো যখন হঠাৎ করে সে বাচ্চার সামনে গিয়ে তাকে ছুঁইবে বা ধরবে, এমন অবস্থায় যখন সে তার বাচ্চার সামনে যায়, তখনই এক ভয়ানক রূপ সে দেখে আর সে থমকে যায়। কি এই সেই বাচ্চা? সেই বাচ্চাটার চোখগুলো ছিল লাল রক্তের মতো, তার চোখ দিয়ে কি যেন রক্তের মতো জর্জর করে মাটিতে পড়তে লাগলো এবং তার দাঁতগুলো ছিল অনেকটাই বড় এবং দাঁতের মধ্যে যেন কিসের যেন রক্ত। সে রবিউল আউয়াল ভয়ে ভয়ভীত হয়ে সে চিৎকার মারলো, বাঁচাও আমাকে বাঁচাও। কিন্তু এত রাতে এই কবরের পাশে কে আসবে? কেউ নেই সেখানে। রবিউল আউয়াল মনে মনে ভাবতে লাগলো, হয়তো আজকে আমার শেষ দিন, হয়তো আমি আর বাঁচবো না। তো রবিউল আউয়াল আল্লাহ পাকের সূরা কালাম সবকিছু পড়তে লাগলো এবং
সে সেখানে দেখে যে কোনো বাচ্চা, কিছুক্ষণ পরে যেন কোনো বাচ্চা নেই, কোনো চিৎকারের শব্দও নেই। তো রবিউল আউয়াল হঠাৎ করে ওই জায়গার মধ্যে সে বসে যায় এবং থমকে গিয়ে দেখে যে ওই বাচ্চার একটু সাইডে একটি বিড়াল ছানা কালো রঙের। তো সে আরো ভয়ভীত হয়ে যায় এবং সেই বিড়ালটাকে মারার জন্য সে একটা লাঠি নিয়ে তাকে মারার জন্য সে তাকে ধাওয়া করে। হঠাৎ করে সেই বিড়ালটি লাফ দিয়ে তার গাড়ির মধ্যে ওঠে, তাকে গাড়ির মধ্যে কামড় দেয় এবং তার শরীরের মধ্যে আশ্রে তাকে ভয়ভীত করার জন্য তাকে এরকম ভাবে আক্রমণ করে। তো রবিউল আউয়াল হঠাৎ করে এমন অবস্থা হয়ে গেছে, তার দেহের মধ্যে আছড়ে রক্ত ঝরঝর করে পড়তে লাগলো রবিউল আউয়ালের গায়ে থেকে। রবিউল আউয়াল থমকে গিয়ে সে অজ্ঞান অবস্থায় ওই জায়গায় পড়ে রইল। পরের দিন সকালবেলা এই রাস্তার পাশ দিয়ে তার এক গ্রামেরই চাচাতো ভাই যাচ্ছিলেন এবং গিয়ে দেখেন সে রবিউল আউয়াল ওই জায়গায় এরকম অবস্থায় শুয়ে আছে এবং তার গায়ের মধ্যে রক্তের এরকম ছাপ আর এরকম বিড়াল ছানার পায়ের ছাপ সেই জায়গায় তার গায়ের মধ্যে। তো রবিউল আউয়াল কে নিয়ে যায় তার বাড়ির মধ্যে এবং 2 ঘন্টা পর তার জ্ঞান ফিরে এবং সে তার চাচাতো ভাইকে বলতে লাগলো তার জীবনের কি ঘটেছিল ওই রাত 12টার সময়। তো হঠাৎ করে তার চাচাতো ভাই বলতে লাগলো, রবিউল আউয়াল ভাই, কি হয়েছিল আপনাদের, কি হয়েছিল আপনার ওই দিন? কেন আপনি এইভাবে ওই কবরস্থানের পাশে শুয়ে আছিলেন আর আপনার গায়ে ছিল এরকম বিড়াল ছানার আঁচড় এবং আপনার গায়ের মধ্যে রক্ত জমাট বাঁধা? তো রবিউল আউয়াল তাকে কেঁদে বলল, ভাই, ওই দিন আমি রাতে বাজারে যাচ্ছিলাম, তো ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ওই আম গাছের নিচেই দেখি কবরের পাশে শুয়েছিল এক বাচ্চা। চিৎকার চেঁচামেচি শুনে আমার খুব মায়া লাগলো এবং আমি তার পাশে যাই এবং তাকে বাঁচানোর জন্য তাকে ছুঁই এবং তাকে ধরার জন্য। তো যাই হোক, ওই দিন বাচ্চাটা এরকম ভাবে আমার দিকে ভয়ানক ভাবে তাকিয়েছিল, আমি তাকে ভয়ে হতভম্ব হয়ে ওই জায়গার মধ্যেই অজ্ঞান হয়ে শুয়ে থাকি। তারপরে কি হয়েছিল আমার আর কিছু মনে নেই। তো যাই হোক, ওইরকম অবস্থায় আমার ভাই যখন আমাকে আমার বাড়ি যদি না নিয়ে আসতো, তাহলে হয়তো ওই দিনে ছিল আমার জীবনের শেষ দিন। আসলে এরকম মর্মান্তিক ঘটনা যদিও কারো জীবনে ঘটে থাকে, তাহলে হয়তো সবাই ঠিক মতো ভাবে চলাফেরা করবেন, আর রাত যখন গভীর হয়ে যাবে তখন অবশ্যই কেউ বাড়ি থেকে বের হবেন না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।